হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স গুরুর অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান, ক্লাস 10-এর ভৌত বিজ্ঞান। কিছুদিন পরই মাধ্যমিক পরীক্ষা শুরু, আমরা জানি। আর ভৌত বিজ্ঞানকে নিয়ে যদি আমি বলি তাহলে চ্যাপ্টারগুলো কিন্তু অনেকগুলো রয়েছে। এক বছরে যেগুলো আমরা সব পড়েছি, যেভাবে পড়েছি সেগুলো কিন্তু একসঙ্গে এই কদিনের মধ্যে পড়া সম্ভব নয়। সেই কারণে আমি তোমাদেরকে এই ভৌতবিজ্ঞান চ্যাপ্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো এই কম সময়ের মধ্যে তোমরা যেন খুব ভালোভাবে সেই মেন টপিকগুলো, মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টারের যে টপিকগুলো সেগুলো খুব ভালোভাবে রিভিশন করে প্রস্তুত হতে পারো মাধ্যমিক পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করার জন্য। সেই কারণেই আমাদের এই ক্লাস আজকে শুরু হয়েছে। এই নতুন আমাদের এই সায়েন্স গুরুর নতুন চ্যানেলে তোমরা 6 থেকে 12 অবধি সব ক্লাসই পেতে থাকবে এখন থেকে, ঠিক আছে? যাই হোক, তো আমরা আজকে ক্লাস 10-এর ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে পরিবেশের জন্য ভাবনা, সেটা আমরা আজকে স্টার্ট করব। পরিবেশের জন্য ভাবনা, কনসার্নস অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট। সেখানে এই চ্যাপ্টারে ঢোকার আগে আমি বলতে চাই যে এই চ্যাপ্টারটাতে থেকে আমরা মাধ্যমিকে কতটা নাম্বার পেতে পারি সেই সম্পর্কে আমি নাম্বার বিভাজনে কিছুটা এখানে বলে দিয়েছি। এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন মানে হচ্ছে তোমার অপশন রিলেটেড কোয়েশ্চেন যেগুলো, ঠিক আছে? তো সেটা থাকবে একটা, মানে এমসিকিউ। ভিএসএকিউ মানে হচ্ছে অতি সংক্ষিপ্ত 1 নম্বরেরই প্রশ্ন, কিন্তু সেটা পুরোটা লিখতে হবে, সেটা হচ্ছে দুটো থাকবে। আর একটা হচ্ছে এসএকিউ, যেটাকে আমরা নর্মালি সংক্ষিপ্ত প্রশ্ন বলি, সেটা থাকবে 2 নম্বরের একটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? পরিবেশের জন্য ভাবনা, কনসার্নস অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ নিয়ে আমরা কতটা ভাবি বা পরিবেশ জিনিসটা কি, এই পরিবেশের সঙ্গে আমাদের সম্পর্কটা কি এবং পরিবেশের সাথে আমাদের এই সম্পর্কের কারণে তার ফলাফল কি আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা এই চ্যাপ্টার থেকে কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারি। তো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করব এই চ্যাপ্টারটা। দেখো, প্রথমত আমরা জানবো যে পরিবেশ কি। পরিবেশ কি আমরা ছোটবেলা থেকে কিন্তু পড়ে আসছি। পরিবেশ মানে আমরা যেটা বুঝি যে আমাদের আশেপাশে থাকা সকল জিনিসের যে সমষ্টি, অর্থাৎ আমাদের আশেপাশে গাছপালা রয়েছে, আমাদের আশেপাশে ঘর বাড়ি রয়েছে, বিভিন্ন সজীব বস্তু রয়েছে, নির্জীব বস্তু রয়েছে, সকলকে নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। সেটা আমরা পড়েছি। তো ক্লাস 10-এ যখন আমরা উঠেছি, জাস্ট এইটুকু লিখলে তো হবে না, এই জিনিসটাকে একটু ক্লাস 10-এর মানে ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী কিন্তু আমাকে একটু বলতে হবে। সেটা দেখো, পরিবেশ হলো আমাদের চারপাশের সব কিছু, যেটা আমি বললাম, যা আমাদের জীবনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, অর্থাৎ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যে কোনোভাবে হোক না কেন প্রভাবিত কিন্তু করে, ঠিক আছে? এটি সমস্ত সজীব এবং নির্জীব উপাদানগুলির সমষ্টি নিয়ে গঠিত। ওই যে আমি বললাম যে পরিবেশ মানে হচ্ছে আমার আশেপাশে থাকা সকল কিছু, সব কিছু, সেটা হতে পারে সজীব, সেটা হতে পারে নির্জীব, তাদের সকলকে মিলেই হচ্ছে আমাদের পরিবেশ, ঠিক আছে? যেমন আমাদের বাড়িতে ছোট ভাই থাকে, বাবা থাকে, মা থাকে, সকলকে নিয়ে যেমন আমাদের পরিবার, ঠিক তেমন পরিবেশটাও ঠিক ওই রকম টাইপেরই, ঠিক আছে? এবার এরপরে আমি আসছি পরিবেশের প্রধান উপাদান। মূল দুটো উপাদানে কিন্তু আমরা পরিবেশকে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখো অজৈব বা ভৌত উপাদান। অজৈব মানে হচ্ছে যে সকল জিনিসগুলোর ভেতরে কোনো রকম সজীবতা নেই, অজৈব পদার্থ। যেমন এখানে বলেছে মাটি, জল, বায়ু, সূর্যালোক, তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি। এগুলো সবই হচ্ছে কি? এগুলো সবই হচ্ছে অজৈব বা ভৌত উপাদান। আর কি? জৈব উপাদানের কথা যদি আমি বলি, সমস্ত সজীব বস্তু, সমস্ত সজীব বস্তু, সজীব বস্তু বলতে আমরা যেগুলো বুঝি উদ্ভিদ, প্রাণী, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, অণুজীব, সকল কিছু, যত রকম বস্তুর প্রাণ আছে তাদের সকলকেই আমরা কি বলি? সজীব বস্তু বলি। তো সকল সজীব বস্তুই হচ্ছে কি? জৈব উপাদানের মধ্যে পড়ে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো বায়ুমণ্ডল। পরিবেশ এরপর আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে কি? আমরা জানি যে আমাদের আশেপাশে বা আমরা এই যে
পৃথিবী পৃষ্ঠের ওপরে যে আছি এখানে কিন্তু বিভিন্ন রকম গ্যাস আমাদের আশেপাশে ঘোরাফেরা করে, এবং আমরা যে অক্সিজেনটা নিই, যে অক্সিজেনটার জন্য আমরা বেঁচে থাকি, যে অক্সিজেনটা না পেলে আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না, সেই অক্সিজেনটাও কিন্তু বায়ুমণ্ডল থেকেই আসে। তো বায়ুমণ্ডলকে যদি আমি সংজ্ঞার আকারে বলতে চাই তাহলে দেখো, পৃথিবীর বায়ুমণ্ডল হলো একটি গ্যাসীয় আবরণ। আমি যেটা বললাম যে পৃথিবীর যে উপরিস্থল এখানে আমরা থাকি, তার এই যে ওপর, এইগুলোতে কিন্তু একটা গ্যাসীয় আবরণ, অর্থাৎ গ্যাস, বিভিন্ন ধরনের গ্যাস একটা আচ্ছাদন বা একটা আবরণ তৈরি করে রেখেছে। ঠিক আছে, গ্যাসীয় আবরণ যা পৃথিবীকে চারপাশ থেকে কি করে রেখেছে, ঘিরে রেখেছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কারণে এই গ্যাসীয় স্তরটি পৃথিবীর গায়ে লেগে থাকে। আমরা এরকম তো ভাবতেই পারতাম যে আচ্ছা, গ্যাস তো আমরা নর্মালি জানি যে চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু এই গ্যাসগুলো পৃথিবীর ওপরেই কেন থাকছে? তার কারণটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য এই গ্যাসীয় আবরণটা চারিদিকে ছড়িয়ে না গিয়ে পৃথিবীর দিকেই আসছে, কারণ পৃথিবীর সেই পুরো আবরণটাকে নিজের দিকে বা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। ঠিক আছে, বায়ুমণ্ডলের উপাদান সমূহ, মানে বায়ুমণ্ডলের ভেতরে কি কি জিনিস থাকে। এখানে আমি প্রথমেই দেখলাম যে পৃথিবীর বায়ুমণ্ডল হলো একটি গ্যাসীয় আবরণ, মানে মেনলি বায়ুমণ্ডল বলতে আমরা গ্যাসগুলোকেই বোঝাই, যে পৃথিবীর উপরিতলে যে গ্যাসের আবরণগুলো রয়েছে। মূলত কি কি গ্যাস থাকে? এক নম্বরে আমি যদি বলি, নাইট্রোজেন গ্যাস থাকে, দুই নাম্বার হচ্ছে আমাদের বেঁচে থাকার কারণ অক্সিজেন গ্যাস থাকে, তিন নাম্বার CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, এছাড়াও জলীয় বাষ্প থাকে, আরও কিছু গ্যাস থাকে যেমন হাইড্রোজেন, আর্গন, ওজোন এটসেট্রা। এরকম কিছু আরও কিছু গ্যাস এখানে থাকে। মূল এর ভিতরে যেটা আছে মেন সব থেকে বেশি পরিমাণে কোনটা থাকে? নাইট্রোজেন থাকে, অ্যাপ্রক্স 78%। তারপরে কিন্তু অক্সিজেন গ্যাস, যেটা হচ্ছে কত? 21% মোটামুটি ভাবে। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, নর্মালি যেটা থাকার কথা 0.03% এটা থাকে, আর জলীয় বাষ্প হচ্ছে 1%। আর বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো সব মিলিয়ে হচ্ছে বিভিন্ন রকম নিষ্ক্রিয় গ্যাস, হাইড্রোজেন, আর্গন, হিলিয়াম এটসেট্রা এগুলো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মূলত বায়ুমণ্ডলের উপাদান সমূহ। এই যে জলীয় বাষ্পের কথাটা আমি যদি বলি, জলীয় বাষ্পটা কোথা থেকে আসে আমরা জানি। আমাদের পৃথিবীর যে ভূপৃষ্ঠের উপরিতলে কিন্তু প্রচুর জলাশয় আছে, সমুদ্রের আকারে, নদীর আকারে, হ্রদের আকারে। সেখান থেকে কিন্তু সূর্যের আলো যখন পড়ে সেখান থেকে সেটা বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প আকারে কিন্তু বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়। এই কারণে জলীয় বাষ্পটাও কিন্তু একটা বায়ুমণ্ডলের পার্ট। ঠিক আছে, আচ্ছা, এই গেল আমাদের বায়ুমণ্ডলের উপাদান সমূহ, যেগুলো মূল উপাদান এখানে আছে। এরপরে বায়ুমণ্ডলের গঠন। বায়ুমণ্ডল যেটা আমরা বলছি যে পৃথিবী হচ্ছে পৃথিবীর উপরিতলে একটা গ্যাসের আবরণ, সেটার গঠনটা কেমনভাবে সেটা সজ্জিত আছে, কেমনভাবে সেটা সাজানো আছে। ঠিক আছে, এখানে দেখো বায়ুমণ্ডলের গঠন মূলত দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় বায়ুমণ্ডলের ওই জায়গাটা আছে, মানে আমি কতটা উচ্চতায় আছি সেই অঞ্চল অনুযায়ী আমি বায়ুমণ্ডলকে কিন্তু ফিক্স করব। আর একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে, অর্থাৎ তার রাসায়নিক গঠন কেমন সেই অনুসারে। আমরা সব জায়গাতেই আসবো পরপর। প্রথমত দেখো, উচ্চতা ও উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। মানে আমি পৃথিবী পৃষ্ঠ থেকে যত আস্তে আস্তে উপরে উঠবো তাহলে কি হবে, আমার উচ্চতার কি হবে, পরিবর্তন ঘটবে, তার সাথে সাথে উষ্ণতারও পরিবর্তন ঘটবে, এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আমরা আলাদা আলাদা দেখতে পাবো। যেমন আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি, এই ছবিটাতে দেখো পৃথিবী পৃষ্ঠ এইটা,
পৃথিবীপৃষ্ঠ এটা হওয়ার পর এইখানে একটা স্তরের মতো, এইখানে একটা স্তরের মতো, এইখানে একটা স্তরের মতো। তোমরা তো পেঁয়াজ দেখেছো, পেঁয়াজের খোসা দেখেছো, আমরা যখন পেঁয়াজকে ছাড়াই তখন একটার উপর আরেকটা লেয়ার, তার উপর আরেকটা লেয়ার, এই লেয়ারগুলো আমরা একটার পরে একটা ছাড়াই, অনেকটা সেরকম ব্যাপার এটা, ঠিক আছে। তো এরকম এই যে এক একটা স্তর, এই প্রত্যেকটা স্তরই হচ্ছে বায়ুমণ্ডলের স্তর, যারা পরস্পরের সাথে মানে পরপর সজ্জিত আছে। এবার কোন স্তরকে কি বলে সেগুলো আমাকে একটু জানতে হবে। কটা স্তরে মূলত ভাগ করা হয়, এখানে আমরা দিয়ে দিয়েছি, মূলত 6টা স্তরে ভাগ করা হয়। প্রথম হচ্ছে ট্রোপোস্ফিয়ার, একদম যেটা পৃথিবী থেকে একদম সামনে, মানে হচ্ছে এইটা, এই স্তরটা, এটাকে আমরা কি বলছি, ট্রোপোস্ফিয়ার। তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তার পরবর্তী স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার, নেক্সট যে স্তর সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, পরবর্তী থার্মোস্ফিয়ার। তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার, তারপরেও আরেকটা রয়েছে, এই যেখানে দেখো এক্সোস্ফিয়ার দেওয়া আছে, তারপরেও আরেকটা রয়েছে যেটাকে আমরা কি বলি, ম্যাগনেটোস্ফিয়ার। আমি বাংলায় লিখলাম কারণ তোমরা বাংলাতেই লিখবে যেহেতু, ঠিক আছে। এগুলো ইংলিশে লেখা আছে, তবে এই কারণে এগুলো সব বাংলাতেই লিখেছি, ঠিক আছে। আচ্ছা বোঝো, অবশ্যই ইংলিশটা জেনে রাখা সব থেকে ভালো, কারণ ইংলিশটা আমাদের পরবর্তী সময়ে কাজে লাগবে। তো এই গেল আমাদের 6টা স্তর। এবার এই স্তরগুলোকে কিন্তু আমরা কি করব, একটু ইলাবোরেটভাবে, বিস্তারিতভাবে জানব। কোন স্তর কোন স্তরের কি বৈশিষ্ট্য, কোন স্তরের ভেতরে কি কি উপাদান থাকে ইত্যাদি, এই জিনিসগুলো। এখানে যেমন কিছু একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, দেখো ট্রপোস্ফিয়ার উচ্চতা এখানে বলে দিয়েছে কত, 0 থেকে 16 কিলোমিটার অবধি যদি হয় তাহলে উচ্চতা হচ্ছে ট্রপোস্ফিয়ারের এরিয়া, মানে ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার অবধি আমি যদি যাই উপরের দিকে উচ্চতা অনুযায়ী, তাহলে সেই এরিয়া 16 থেকে 0-র মধ্যে যেটা, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তারপরে হচ্ছে এর তাপমাত্রাটা বলা আছে যে কত থেকে কত হয়, প্রধান উপাদানগুলো বলা আছে, যেমন ট্রপোস্ফিয়ারে সব থেকে বেশি পাওয়া যায় নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, এগুলোর মানে আধিক্য বেশি। এরপর যে স্ট্র্যাটোস্ফিয়ার 16 থেকে 45-এর মধ্যে, যেখানে আমরা এখানে দেখছি যে 15 থেকে -56, মানে হচ্ছে ধীরে ধীরে উষ্ণতা কমছে উচ্চতা অনুযায়ী। এবার যখনই স্ট্র্যাটোস্ফিয়ারে যাচ্ছে সেখানে দেখো 16 থেকে 45 কিলোমিটারে, সেখানে -56 থেকে উষ্ণতা আবার বাড়তে থাকছে, তার জন্য দেখো -56 থেকে 0 হয়েছে। আর এখানে কি কি উপাদান থাকে, O3 মানে ওজোন গ্যাস থাকে, এবং সামান্য পরিমাণে নাইট্রোজেন আর অক্সিজেন থাকে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক তার পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। এটা হচ্ছে 45 to 85, মানে ঠিক স্ট্র্যাটোস্ফিয়ারের পর থেকে শুরু 85 কিলোমিটার অবধি। এটার আবার কি হচ্ছে, আবার যেমন আমরা দেখলাম উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকছে, 0 থেকে -92 উষ্ণতা আবার কমছে। এখানে মেনলি কি কি পাওয়া যায়, কোন কোন উপাদান, গ্যাসীয় উপাদান পাওয়া যায়, নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন আয়ন O2+, আর হচ্ছে NO+, এগুলো প্লাস আয়ন হিসেবে থাকে, ওই ক্ষেত্রে ডাইরেক্ট পরমাণু বা যৌগ হিসেবে থাকে না, ঠিক আছে। আর কি, থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারটা হচ্ছে 85 to 500, অনেকটা থার্মোস্ফিয়ার। এই যে এই লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, এই যে লেয়ার, এই লেয়ারটা হচ্ছে থার্মোস্ফিয়ারের লেয়ার, ঠিক আছে, যেখানে টেম্পারেচারটা -92 থেকে 1200, ঠিক আছে হয়, এবং এগুলো হচ্ছে তার প্রধান উপাদান, O2+, O- এবং NO+। আরেকটা যেটা রয়েছে সেটা কি, এক্সোস্ফিয়ার, 500 to 1500, মানে হচ্ছে 1500, 500 কিলোমিটার থেকে, ভূপৃষ্ঠ থেকে নয় কিন্তু, 500 কিলোমিটার অবধি আমি গেলাম, মানে এত দূর অবধি আমি গেলাম, এই এত দূর অবধি আমি গেলাম, এরপর থেকে এত দূর অবধি 1500, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার তার ওপর থেকে যত দূর অবধি আছে তত দূর, যত দূর বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া যাবে তত দূর অবধি আমাদের ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে, ঠিক আছে। এখানে মনে রাখতে হবে যে এক্সোস্ফিয়ারে কি পাওয়া যায়, H2 আর He, মানে হিলিয়াম, হলো। আচ্ছা, এবার আমরা এগুলোকে একটু ইলাবোরেটভাবে পড়বো, বিস্তারিতভাবে পড়বো। প্রথমত দেখো ট্রোপোস্ফিয়ার, আশা করছি দেখতে পাচ্ছ, ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারটা হচ্ছে বায়ুমণ্ডলের মানে
সর্বনিম্ন স্তর এবং পৃথিবীর বা ভূপৃষ্ঠের সব থেকে কাছে থাকা স্তর, সব থেকে কাছের স্তর, এই যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের সব থেকে কাছের স্তরটাই হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, তো এই ট্রোপোস্ফিয়ারের কি কি বৈশিষ্ট্য আছে সেই জিনিসগুলো আমাদেরকে একটু পড়তে হবে। প্রথমত দেখো, এখানে বলেছে যে এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার, এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার। এর আগের স্লাইডটাতে আমরা পড়লাম যে ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার অবধি, মানে এই যে এইটা অ্যাপ্রক্স ধরে নেওয়া হয় 0 to 16, এখানে যেমন 8 to 15 লিখেছে, 0 to 16, ঠিক আছে। তো 0 to 16 এই যে এটা হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ারের এরিয়া, ভূপৃষ্ঠ থেকে একদম 16 কিলোমিটার অবধি। আর মেরু অঞ্চলে হচ্ছে 9 কিমি, এটা একটু মাথায় রাখতে হবে, কারণ আমরা জানি যে মেরু অঞ্চলটা ক্ষেত্রে এই ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ারের যে দূরত্ব সেটা কিন্তু কম হবে। আর মেরু থেকে যখন আমরা আবার সরে যাব, যখন অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে মেরু অঞ্চল ছাড়া, সেখানে আবার কিন্তু 0 থেকে 16 কিলোমিটারের মধ্যেই হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের রেঞ্জ কতটা, সেটা হচ্ছে 9 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। নেক্সট সেটা হচ্ছে উষ্ণতা, 15 থেকে -56 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে যত ধীরে ধীরে আমি আস্তে আস্তে উপরে উঠতে থাকবো, তত উষ্ণতা বাড়বে না কমবে? তত উষ্ণতা কিন্তু কমবে। নেক্সট, এই স্তরে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা প্রায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় না হ্রাস পায়? হ্রাস পায়। আমরা একটু আগে বললাম যে যখন টেম্পারেচার মানে উচ্চতা যত বাড়বে টেম্পারেচার তত কমবে বা স্থানানুপাতিকভাবে পরিবর্তিত হবে ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে। এবং আমাকে যদি বলা হয় যে প্রতি কিলোমিটারে তাহলে কত ডিগ্রি সেন্টিগ্রেড কমে, সেটা হচ্ছে নয় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমতে থাকে। মানে আগে যদি 10 থাকে সেখান থেকে 6.5 কমে যাবে, দিয়ে যেটা পড়ে থাকবে সেটা। ঠিক আছে, তাই এই স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়। মানে যত উচ্চতা বাড়ছে তত কিন্তু টেম্পারেচার কমছে, তাই এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর। 4 নম্বর দেখো, এই স্তরে ঝড়, বজ্রপাত এবং বৃষ্টি সংঘটিত হয়। আমরা যেটা দেখতে পাই পুরোটাই কিন্তু ট্রপোস্ফিয়ারের ভেতরেই। আমাদের যত রকম নর্মালি যেগুলো দেখতে পাই, ঝড়, বজ্রপাত, বৃষ্টি, এই সব জিনিসগুলোই কিন্তু মেঘ, এগুলো সবই হচ্ছে ট্রপোস্ফিয়ারের আন্ডারে পড়ে। ঠিক আছে, এই জন্য এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। কেন? কারণ এখানে সব সময় একটা ঝামেলার মতো ব্যাপার, মানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত কিছু না কিছু যেন লেগেই থাকে। তাই টেম্পারেচারটাকে মানে এই যে ট্রপোস্ফিয়ার যে স্তরটাকে, এটাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। মানে কোনো সময় শান্ত থাকে না, সব সময় যেন অশান্ত থাকে। ঠিক আছে, এই কারণে এটাকে ক্ষুব্ধমণ্ডল বা ট্রপোস্ফিয়ার বলা হয়। আরেকটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের ওপরের সীমান্ত অঞ্চল, মানে ট্রপোস্ফিয়ার এরপরে কি আসছে স্ট্র্যাটোস্ফিয়ার, তার ঠিক মাঝখানে মানে হচ্ছে বর্ডার লাইন। ওই বর্ডার লাইনটাকে 10 to 16 কিলোমিটার বর্ডার লাইন, সেটাকে আমরা কি বলি? ট্রোপোপজ। কি বলি? ট্রোপোপজ। তারপর থেকে আবার কি শুরু হবে? স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হবে। তো এই যে বৈশিষ্ট্যগুলো ট্রোপোস্ফিয়ারের, এগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো আমাকে ডাইরেক্ট বলতে পারে ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখো, আবার এক একটা বৈশিষ্ট্য থেকে তো আমাকে প্রশ্ন করতে পারে। যেমন এখানে বলতে পারে যে 1 কিলোমিটার প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ট্রোপোস্ফিয়ারে কত উষ্ণতা কমতে থাকে, তখন আমাদেরকে বলতে হবে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের এই যে এটা আমরা পড়লাম ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এই যে আমরা লিখেছি ট্রোপোস্ফিয়ারের উপরে কত কিমি পর্যন্ত বিস্তৃত? 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাপমাত্রা কত? ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে আমি কি বললাম যে উচ্চতা বাড়ার সাথে সাথে তার উষ্ণতা কমতে থাকে, কিন্তু এই স্তরের ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। উচ্চতা যত আরো বাড়ছে তত তার উষ্ণতা কিন্তু আরো বাড়তে থাকছে। -56 ছিল, তারপরে 0 হলো, এখানে কিন্তু শুধু 56 না, তাহলে আমরা দেখে মনে করতে পারি যে না উষ্ণতা কমছে, কিন্তু এখানে -56 মানে অনেক কম 0 থেকে, তার মানে উষ্ণতা অ্যাকচুয়ালি বাড়ছে। এরপরে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বাড়তে থাকে, এটাই আমরা দেখলাম এখানে।
এই স্তরে জলীয় বাষ্প, মেঘ, উষ্ণতার পার্থক্য না থাকায় ঝড়, বৃষ্টি, বজ্রপাত এগুলো কিচ্ছু হয় না, একদম পুরোপুরি শান্ত থাকে। ঠিক আছে, এই কারণে এই স্তরটাকে শান্ত মণ্ডল বলা হয়, কারণ এই স্তরে কোনো রকম ঝামেলা, কোনো রকম অশান্ত কোনো রকম কিছু নেই, মানে কোনো রকম ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, একদম পুরোপুরি শান্ত অবস্থায় থাকে, তার জন্য এটাকে আমরা শান্ত মণ্ডলও বলে থাকি। তারপরে কি, ভূপৃষ্ঠের সাপেক্ষে প্রায় 15 থেকে 35 কিমি পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। স্ট্র্যাটোস্ফিয়ারের ভেতরে আরেকটা স্তরকে কল্পনা করা হয় বা আরেকটা স্তর রয়েছে আমরা ধরি, সেটা হচ্ছে কি ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার। ঠিক আছে, ভূপৃষ্ঠের সাপেক্ষে প্রায় 15 থেকে 35 কিমি পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে বায়ুমণ্ডলের ওজোন গ্যাস সমৃদ্ধ যে স্তর থাকে তাকে আমরা কি বলবো, ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার। তার মানে ওজোনোস্ফিয়ারটা অ্যাকচুয়ালি কার ভেতরে থাকে, এই স্ট্র্যাটোস্ফিয়ারের ভেতরেই কিন্তু থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে জেট বিমান এই স্তরে চলাচল করে, তোমরা জেট বিমানের নাম শুনেছো হয়তো। তো সেই জেট বিমান কিন্তু এই যে এই ধরনের যেগুলো রয়েছে, এখানে জেট বিমান এখানে দেওয়া নেই, যাই হোক, জেট বিমান যেগুলো রয়েছে, জেট প্লেন বলে না, জেট বিমান, সেই জেট বিমান এই স্তরে কিন্তু চলাচল করে। তারা খুব একটা মানে তারা ট্রপোস্ফিয়ারে কিন্তু অ্যাকচুয়ালি চলাচল করে না, তারা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে। এরপরে কি, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে, ঠিক যেমন ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে আমরা কি বললাম, ট্রপোপজ, এটাকে আমরা কি বলবো, স্ট্র্যাটোপজ। নেক্সট, মেসোস্ফিয়ার, এই যে আমরা ট্রপোস্ফিয়ার পড়লাম, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার পড়লাম, এরপরে হচ্ছে মেসোস্ফিয়ার। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনগুলো সেগুলো একটু দেখো। এটি স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে অবস্থিত, প্রায় 50 থেকে 85 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কথা এটা, এই জিনিসটাগুলো মাথায় রাখতে হবে যে কে কত দূর পর্যন্ত বিস্তৃত। এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। ট্রপোস্ফিয়ারে দেখলাম উষ্ণতা বাড়ার সাথে সাথে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমছে, তার পরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে দেখলাম উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়ছে, আবার তার পরের স্তর মেসোস্ফিয়ারে দেখলাম তোর উল্টোটা। ঠিক আছে, এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর, ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর কোনটি, এখানকার উষ্ণতা কত, -92 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যেতে পারে। কত, -92 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে কি বলছে, মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড। মহাকাশ থেকে আমরা জানি যে মাঝে মাঝে কি হয়, উল্কাপিণ্ড, সেই উল্কা কিন্তু অনেক সময় দেখা যায় যে পৃথিবীর দিকে ধেয়ে আসে, তাই তো। তো সেই উল্কাপিণ্ড এই স্তরে প্রবেশ করলে বায়ুর কণার সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে এবং ছাই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মহাকাশ থেকে উল্কাপিণ্ড কোন স্তরে প্রবেশ করলে বায়ুকণার সাথে সংঘর্ষে ছাই হয়ে যায়, বা কোন স্তরে উল্কাপিণ্ডর এক্সিস্টেন্স আমরা দেখতে পাই, তাহলে সেটাকে আমরা বলবো কি, এই কারণে দেখো এখানে উল্কার মতো ছবি দেওয়া আছে। ঠিক আছে, তো এই কারণে আমরা তখন আমরা বলবো যে মেসোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে থার্মোস্ফিয়ার, এটি মেসোস্ফিয়ারের ওপরে অবস্থিত। এর আগেরগুলো মোটামুটি কম রেঞ্জের ছিল, 0 থেকে 16 থেকে 42 45, তারপরে হচ্ছে 50 থেকে 85, মানে 45 to 85 এরকম ছিল, কম কম। এইবার দেখো 85 থেকে একদম 600, অনেকটা বড় গ্যাপ পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা খুব দ্রুত বৃদ্ধি পায়, আবার মানে জিগজ্যাগ অ্যাকচুয়ালি না, কম বেশি এভাবে হচ্ছে, প্রথমে কমছে তারপরে বাড়ছে, তারপরে কমছে তারপরে বাড়ছে উষ্ণতার ক্ষেত্রে। ঠিক আছে, এর আগেরটাতে যেমন কি হলো, উষ্ণতা হ্রাস পাচ্ছে, এখানে আবার হঠাৎ বেড়ে যায় প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, মানে অত্যন্ত বেশি টেম্পারেচার। তাই এই স্তরের একটি বড় অংশকে আয়োনোস্ফিয়ার বলা হয়। এই স্তরের একটি বড় অংশকে কি বলা হয়, আয়োনস্ফিয়ার। কারণ এই স্তরের উষ্ণতা অত্যন্ত বেশি হওয়ার জন্য যে মৌলগুলো থাকে তারা আয়নে রূপান্তরিত হয়ে যায় বা আয়ন রূপে চলে আসে, এই কারণে তাকে আমরা কি বলি,
এই কারণে যেহেতু এই আয়নগুলো দেখতে পাওয়া যায়, যেমন আমরা এখানে দেখেছি থার্মোস্ফিয়ার, আমরা কি পড়ছি, থার্মোস্ফিয়ার পড়ছি। থার্মোস্ফিয়ারে দেখো এর এই থার্মোস্ফিয়ার থেকে আমরা এই আয়নের পরিমাণটা বেশি দেখছি, এই যে O2 প্লাস, O মাইনাস, NO প্লাস। আগে তাও দু একটা যৌগ ছিল বা N2O2 এরকম ছিল, পরবর্তীকালে কিন্তু তারা সব আয়নের বিভক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই স্তরে আচ্ছা আয়োনোস্ফিয়ারে বেতার তরঙ্গকে পৃথিবী প্রতিফলিত করতে সাহায্য করে, ফলে রেডিও যোগাযোগ সম্ভব হয়। তাহলে এই যে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ কোন স্তরে তার এক্সিস্টেন্স দেখতে পাওয়া যায় বা কোন স্তরে থাকে, সেটা হচ্ছে বেতার তরঙ্গের জন্য আয়োনোস্ফিয়ার স্তর গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। আচ্ছা, তার আগে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে মেরুপ্রভা। এই স্তরেই মেরুপ্রভা বা অরোরা বরিয়ালিস, তোমরা ভূগোলে পড়ে থাকবে যে আকাশে বিভিন্ন রঙিন আলোর খেলা দেখতে পাওয়া যায় আমরা বলি, ঠিক আছে। তো সেই বিভিন্ন রকম আলো যে দেখতে পাওয়া যায়, সব জায়গায় দেখতে পাওয়া যায় না, যেখানে কিছু নির্দিষ্ট জায়গায় পৃথিবীর আছে সেখানে দেখতে পাওয়া যায়। সব জায়গায় যে আমরা মেরুপ্রভা বা অরোরা দেখতে পাই সেটাও নয়, ঠিক আছে। তবে সেই অরোরা যেটা দেখতে পাওয়া যায়, সেই অরোরা কিন্তু কোন স্তরে হয় অ্যাকচুয়ালি, সেটা কিন্তু এই থার্মোস্ফিয়ার স্তরেই হয়। আর একটা কি, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এই স্তরেই কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মানে কি, অর্থাৎ এটা হচ্ছে একটা বলতে পারি ভাসমান গবেষণাগার, ঠিক আছে। মানে এখানে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কি হয় না, তো বিভিন্ন রকম মহাকাশ রিলেটেড বিভিন্ন রকম গবেষণার জন্য বিভিন্ন রকম মেশিনপত্র সেগুলোও থাকে। সেখানে বিজ্ঞানীরা যেন থাকতে পারে, তাই তাদের থাকার জায়গা রয়েছে, তাদের খাওয়ার জায়গা রয়েছে, তাদের গবেষণা করার জায়গা রয়েছে। অর্থাৎ একটা বলতে পারো চলতা ফিরতা একটা ভাসমান গবেষণাগার, ঠিক আছে। তো সেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনও কিন্তু কোন স্তরে আছে, এই স্তরে রয়েছে। কোন স্তর, থার্মোস্ফিয়ার স্তর। নেক্সট, এরপরে দেখো এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারটা হচ্ছে অনেকটা ওপরে, মানে হচ্ছে থার্মোস্ফিয়ারের ওপরে, এবং এর যে রেঞ্জ আমরা জাস্ট এইভাবেই মনে রাখবো এটা, যে থার্মোস্ফিয়ারের ওপর থেকে 750 কিমি পর্যন্ত বিস্তৃত যে এরিয়া, সেই এরিয়াটাই হচ্ছে কি এক্সোস্ফিয়ারের এরিয়া। তারপরে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে দেখতে পাওয়া যায়। তাই দেখো এখানে একটা ছবি দেখিয়েছি, সেটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহের ছবি। তো সেটা এক্সোস্ফিয়ারেই দেখতে পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা একটু আগে পড়লাম থার্মোস্ফিয়ার, এখানেও এই স্তরে পৃথিবীকে প্রদক্ষিণ করে, আর এই স্তরেও এই মহাকাশ স্টেশন দেখতে পাওয়া যায়। তারপরে কি, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের সংযোগকারী স্তরটি হলো থার্মোপজ। ওই যে থার্মোস্ফিয়ারটা পার হবে, অর্থাৎ থার্মোস্ফিয়ারের বর্ডার লাইন, সেটা হচ্ছে থার্মোপজ। এই স্তরের তাপমাত্রা হচ্ছে কত, অত্যন্ত বেশি, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ এই স্তরটাতে আমরা দেখেছি যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা অতি দ্রুত হারে বাড়ে, ঠিক আছে। লাস্ট যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, যেটা হচ্ছে বায়ুমণ্ডলের সর্ববহিস্থ স্তর, যেটা হচ্ছে কি বায়ুমণ্ডলের সব থেকে বাইরের স্তর। এক্সোস্ফিয়ারের ওপর থেকে, এখানে দেখো স্তরটাকে বলে দেওয়া হয়নি, যেমন এর আগে আমি বললাম 600 কিলোমিটার, তারপরে বললাম এখানে যেমন বললাম থার্মোস্ফিয়ার থেকে 750 কিলোমিটার, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু এরকম কিছু বলেনি, এখানে কি বলেছে, এক্সোস্ফিয়ারের ওপর থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা অ্যাপ্রক্স বলে দিয়েছে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। একদম যতদূর অবধি বায়ুমণ্ডল আছে হিসেবে আমরা ধরি, ততদূর অবধি হচ্ছে এক্সোস্ফিয়ার, এরপরে আর বায়ুমণ্ডল নেই। এই স্তরের তাপমাত্রা কত, 1600 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়, কারণ ওই এক্সোস্ফিয়ারের উপর থেকে যত উচ্চতা বাড়বে, মানে এক কথায় উচ্চতা, থার্মোস্ফিয়ার থেকে আমরা দেখলাম যে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়ছে, তাই এখানে কিন্তু উষ্ণতাটা এই কারণে বেশি হয়ে আসছে, কারণ উচ্চতাও বাড়ছে উষ্ণতাও বাড়ছে, ঠিক আছে। তো এই গেল আমাদের
বায়ুমণ্ডলের যে স্তর তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আমি যখন পড়ানো শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম যে দুটো মেইনলি পার্টে বায়ুমণ্ডলকে ভাগ করা হয়। একটা হচ্ছে উষ্ণতা এবং উচ্চতার ভিত্তিতে, উচ্চতার তারতম্য অনুযায়ী, উচ্চতা এবং উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আর একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। প্রথমত যেটা এখানে আমি বলেছি সেটা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। সমমণ্ডল মূলত আমরা যে বায়ুমণ্ডলের স্তর দেখলাম, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এরকম পরপর যেগুলো গেলাম, এই প্রথম যে তিনটে স্তর আছে অ্যাকচুয়ালি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং তার উপরের স্তর, ঠিক আছে, এই স্তরের ভেতরে যে গ্যাসীয় উপাদানগুলো থাকে বা যে উপাদানগুলো থাকে তারা কিন্তু তাদের ঘনত্বটা মোটামুটি সমানভাবেই থাকে, তারা সমানভাবে থাকে, সব দিকে তাদের ঘনত্ব সমানভাবে থাকে, উপাদানগুলো সম ঘনত্বে বা সমানভাবে চারিদিকে ছড়িয়ে থাকে। এই কারণে এগুলোকে আমরা বলি সমমণ্ডল। অর্থাৎ যেখানে বায়ুমণ্ডলের উপাদানগুলো যে অঞ্চলে বা যে এরিয়ার ভেতরে, বায়ুমণ্ডলের যে এরিয়ার ভেতরে বায়ুমণ্ডলের উপাদানগুলো সমানভাবে চারদিকে ছড়িয়ে থাকে তাদেরকে আমরা বলি সমমণ্ডল। আর তারপর থেকে অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের পর থেকে যে স্তরগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সবই বিষমমণ্ডল। অর্থাৎ সেখানে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো কিন্তু সঠিকভাবে সমানভাবে চারিদিকে প্রপারভাবে ছড়িয়ে নেই, তাই সেগুলোকে আমরা বলি বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। এই গেল আমাদের দুটো মূল বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। মানে হচ্ছে একটা হচ্ছে উচ্চতা এবং উষ্ণতা অনুযায়ী, উষ্ণতা এবং উচ্চতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, আর একটা হচ্ছে কি রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আজকে আমরা এই এতদূরে পড়লাম। নেক্সট যেদিন রয়েছে সেদিন এই চ্যাপ্টারটাকে আমি মূলত তিনটে পার্টে ভাগ করেছি, যেহেতু এই চ্যাপ্টারগুলো খুব বড় করলে অনেক সময় তোমরা ধৈর্য হারিয়ে ফেলতে পারো, সেই কারণে আমি কি করেছি তিনটে ছোট ছোট পার্টে এই মেন টপিকগুলোকে আমি ভাগ করেছি। যেমন এটা একটা পার্ট, এর পরের যেটা পার্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওজোন স্তর এবং গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট, এই জিনিসগুলো নিয়ে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োফুয়েল, এই রিলেটেড নিয়ে। এই যে বাকি যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে আমি দুটো আলাদা পার্টে ভাগ করেছি। এর পরের যে পার্টটা আছে আমি যেটা বললাম ওজোনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ারের বর্তমানে ওজোন স্ফিয়ারের কী কী ক্ষতি হচ্ছে, ওজোনোস্ফিয়ারের ফলে কি হচ্ছে সব কিছু। তারপরে যেটা রয়েছে বিভিন্ন ধরনের জ্বালানি সংক্রান্ত, বায়োফুয়েল, ইথানল তো না, বায়োফুয়েল, তারপরে হচ্ছে জীবাশ্ম জ্বালানি, আরও যে সকল জিনিসগুলো নিয়ে আছে জৈব গ্যাস, সেগুলো নিয়ে আমরা আলাদা একটা টপিক করেছি। তো নেক্সট টপিকটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমরা যতদূর পড়লাম খুব ভালো করে এগুলোকে রেডি করে রাখো, কারণ হাতে সময় খুব কম। একদম যখন যেমন আমরা ভিডিওগুলো পাবো তেমন আমরা সেগুলোকে রেডি করে প্রপারভাবে মাধ্যমিকের জন্য কিন্তু প্রস্তুত হব। আজকে তাহলে এত দূরই। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই সায়েন্স গ্রুপকে সাবস্ক্রাইব করে নেবে এবং ফলো করে নেবে। আজকে অবধি এত দূর, থ্যাংক ইউ।